নমস্কার বন্ধুরা, আমি চামেলি। প্রত্যেককে স্বাগত জানাই ঝর্ণা কলম চ্যানেলের নতুন একটি হিস্টোরি জিকে সিরিজে। আজকে মধ্যকালীন ভারতের ইতিহাসের 5th ক্লাস। এর আগে আমি 4টি ক্লাস দিয়েছি এবং তারও আগে প্রাচীন যুগের ভারত থেকে 20টি করে প্রশ্নোত্তরের 5টি ক্লাস দেওয়া হয়েছে, যেগুলো তোমরা ঝর্ণা কলম চ্যানেল ভিজিট করলেই পেয়ে যাবে। এগুলো কিন্তু সব আমি এসএলএসটির জন্যই দিয়েছি। এছাড়া তোমরা এসএলএসটির সিলেবাস ভিত্তিক ক্লাসগুলোও ঝর্ণা কলম চ্যানেলে পেয়ে যাবে। আজকে মধ্যকালীন ভারতের শেষ ক্লাস রয়েছে। এরপর আমি আধুনিক যুগের ভারতে চলে যাব, যেখানে টপ 20 কোশ্চেনেরই বেশ কিছু সিরিজ থাকবে। তো আজকে মধ্যকালীন ভারতের ইতিহাসের যে ক্লাসটি নিয়ে এসেছি, তাহলে চলো দেখে নিই আজকের ক্লাসের টপ 20 কোশ্চেন। দেখো, আজকের প্রথম কোশ্চেনে বলা হয়েছে, মোহাম্মদ বিন তুগলকের প্রচলিত প্রতীকী মুদ্রা কিসের ছিল বলে বেশিরভাগ ঐতিহাসিক মনে করেন? অপশন এ তামা, অপশন বি ব্রোঞ্জ, অপশন সি রূপা, অপশন ডি কাগজ। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি অর্থাৎ ব্রোঞ্জ। মোহাম্মদ বিন তুগলক 1329 থেকে 30 সালের মধ্যে চীনের কুবলাই খাঁর অনুকরণে প্রতীকী মুদ্রার প্রচলন করেন, যেটা ফেরিস্তা সহ বেশিরভাগ ঐতিহাসিক মনে করেন ব্রোঞ্জের, তবে জিয়াউদ্দিন বারুনি মনে করেন তামার ছিল। ওকে, পরবর্তী 2 কোশ্চেনে বলা হয়েছে, কোন ঐতিহাসিক ঘটনায় ভারতে তুর্কি শাসন প্রতিষ্ঠার পথ প্রশস্ত হয়? অপশন এ প্রথম তরাইনের যুদ্ধ, অপশন বি দ্বিতীয় তরাইনের যুদ্ধ, অপশন সি প্রথম পানিপথের যুদ্ধ এবং অপশন ডি তালিকোটার যুদ্ধ। এখানে সঠিক উত্তর হয়ে যাবে দ্বিতীয় তরাইনের যুদ্ধ। এই দ্বিতীয় তরাইনের যুদ্ধ হয়েছিল 1192 খ্রিস্টাব্দে। ঠিক এর আগের বছর অর্থাৎ 1191 খ্রিস্টাব্দে প্রথম তরাইনের যুদ্ধ হয়, যেখানে ভারতের হিন্দু শাসক তৃতীয় পৃথ্বীরাজ চৌহান তুর্কি বীর মোহাম্মদ ঘুরিকে পরাজিত করেন। কিন্তু দ্বিতীয়বারের যুদ্ধে পৃথ্বীরাজ চৌহান হেরে যান এবং তুর্কি শাসন প্রতিষ্ঠা হয় ভারতে। ওকে, পানিপথের প্রথম যুদ্ধ কত সালে হয়েছিল? 1526 এবং তালিকোটা যুদ্ধ হয়েছিল 1565 খ্রিস্টাব্দে। পরবর্তী 3 কোশ্চেনে বলা হয়েছে, জালালউদ্দিন মঙ্গবরণী কে ছিলেন? এটা মঙ্গবরণী হবে। যাই হোক, অপশন এ আফগানিস্তানের শাসক, অপশন বি পারস্যের শাসক, অপশন সি মঙ্গোলিয়ার শাসক এবং অপশন ডি খিবার শাসক। অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। খিবা বা খোয়ারিজমের শাসক ছিলেন জালালউদ্দিন মঙ্গবরণী, যার সময়কালে মঙ্গোল আক্রমণ ঘটে তার রাজ্যে এবং তিনি রাজ্য ছেড়ে ভারতের সীমান্তে এসে উপস্থিত হন। সে সময় ভারতের শাসক ছিলেন দাসবংশের ইলতুৎমিশ। এই জালালউদ্দিন ইলতুৎমিশের কাছে প্রাণ রক্ষার আবেদন জানান, কিন্তু ইলতুৎমিশ তার আবেদনে সাড়া দেয়নি, কারণ ভারতবর্ষকে মঙ্গল আক্রমণ থেকে রক্ষা করার জন্যই ইলতুৎমিশ এই ঘটনাটি এড়িয়ে যায়। আর জালালউদ্দিন মঙ্গবরণী মঙ্গল আক্রমণের কবলে পড়েন 1221 খ্রিস্টাব্দে। ওকে, এটাও তোমরা মনে রাখবে, অনেক সময় এটা জিজ্ঞাসা করা হয়। পরবর্তী 4 কোশ্চেনে বলা হয়েছে, লোদি বংশের প্রতিষ্ঠাতা কে? অপশন এ সিকান্দার লোদি, অপশন বি বহুলল লোদি, অপশন সি ইব্রাহিম লোদি, অপশন ডি দৌলত খাঁ লোদি। এখানে সঠিক উত্তর হয়ে যাবে বহুলল লোদি। লোদি বংশের সময়কাল ছিল 1451 থেকে 1526 খ্রিস্টাব্দ। এটা টোটাল লোদি বংশের টাইম পিরিয়ড। বহুলল লোদির সময়কাল ছিল 1451 থেকে 1489 খ্রিস্টাব্দ। ওকে, পরবর্তী 5 কোশ্চেনে বলা হয়েছে, কোন রাজা তার রাজসভায় কাউকে হাসতে দিতেন না? এই কোশ্চেনটা আমার বহুবার দেওয়া বিভিন্ন ক্লাসে। দেখো, অপশন এ কুতুবউদ্দিন আইবক, অপশন বি ইলতুৎমিশ, অপশন সি আলাউদ্দিন খলজি, অপশন ডি বলবন। সঠিক উত্তর এখানে গিয়াসউদ্দিন বলবন। গিয়াসউদ্দিন বলবন ভীষণ দাম্ভিক প্রকৃতির শাসক ছিলেন, যিনি রাজদরবারে কোনো প্রকার হাস্যকৌতুক বা সভা কবির উপস্থিতি বা সবার সাথে কথা বলা এই ধরনের ব্যবহার থেকে তিনি বিরত থাকতেন। তিনি যতটা সম্ভব নিজের গাম্ভীর্য বজায় রাখার চেষ্টা করতেন রাজসভায় এবং শুধুমাত্র প্রয়োজনেই কথা বলতেন, তাও 2-1 জনের সাথে। এই ইনফরমেশনগুলো তোমরা একটু মনে রাখবে। এই কোশ্চেনটা একবার রেলওয়ে গ্রুপ ডিতে এসেছিল, যে কারণে কোশ্চেনটা এখানে দিয়েছি। ওকে, পরবর্তী 6 কোশ্চেনে বলা হয়েছে, ধনুজ মর্দন দেব উপাধি গ্রহণ করেন কে? অপশন এ রাজা গণেশ, অপশন বি সিকান্দার শাহ, অপশন সি ইলিয়াস শাহ, অপশন ডি আলাউদ্দিন হোসেন শাহ। এখানে সঠিক উত্তর হয়ে যাবে রাজা গণেশ। বাংলায় 500 বছরের মুসলিম শাসনের মাঝখানে এই রাজা গণেশের শাসনকাল ছিল কিছুদিনের জন্য হিন্দু শাসনকাল বাংলায়,
ইলিয়াস শাহী বংশের প্রথম পর্বের পর এই রাজা গণেশ তার রাজবংশের প্রতিষ্ঠা ঘটান। 1514 থেকে 1518 খ্রিস্টাব্দ ছিল এই রাজা গণেশের সময়কাল। ওকে, আর ইনি দনুজ মর্দন দেব উপাধি নেন। পরবর্তী 7 কোশ্চেনে বলা হয়েছে কোন হিন্দু সন্তের কাছে হিন্দু ও মুসলিম উভয় সম্প্রদায়ের বহুল সংখ্যক মানুষ শিষ্যত্ব গ্রহণ করেছিলেন? অপশন এ শ্রী চৈতন্যদেব, অপশন বি রামানুজ, অপশন সি রবিদাস, অপশন ডি নামদেব। এখানে শ্রী চৈতন্য হয়ে যাবে সঠিক উত্তর। হোসেন শাহী শাসক আলাউদ্দিন হোসেন শাহের সময় এই শ্রী চৈতন্যদেবের আবির্ভাব ঘটে এবং আলাউদ্দিন এই শ্রী চৈতন্যদেবের পৃষ্ঠপোষকতা করেন, যে কারণে হোসেন শাহের সময় হিন্দু মুসলিম সম্প্রদায়ের সৌহার্দ্য দেখা যায় এবং হিন্দুরা স্বাধীনভাবে ধর্মাচরণের সুযোগ পায়। ওকে, পরবর্তী 8 কোশ্চেনে বলা হয়েছে নিম্নোক্ত কোনটি হোসেন শাহের নির্মাণ কার্য? অপশন এ একলাখি মসজিদ, অপশন বি বড় সোনা মসজিদ, অপশন সি ছোট সোনা মসজিদ এবং অপশন ডি চিকা মসজিদ। এখানে সঠিক উত্তরটি হচ্ছে ছোট সোনা মসজিদ। এটা হচ্ছে হোসেন শাহের নির্মাণ কার্য। আর দেখো, একলাখি মসজিদ, বড় সোনা মসজিদ এবং চিকা মসজিদ এই সবগুলো হচ্ছে নসরত শাহের নির্মাণ কার্য। নসরত শাহের আমলে এই স্থাপত্যগুলি গড়ে ওঠে। নসরত শাহ হচ্ছে হোসেন শাহের পুত্র, আর হোসেন শাহের আমলে শুধু ছোট সোনা মসজিদ অপশনের মধ্যে যেটা রয়েছে। ওকে, পরবর্তী 9 কোশ্চেনে বলা হয়েছে নিম্নলিখিত কোন বিদেশি কৃষ্ণদেব রায়ের রাজত্বকালে ভারতে আসেন? অপশন এ আব্দুর রাজ্জাক, অপশন বি নুনিজ, অপশন সি ডমিনগো পায়েজ এবং অপশন ডি নিকোলো কন্টি। এখানে সঠিক উত্তর হয়ে যাবে ডমিনগো পায়েজ। ইনি কৃষ্ণদেব রায়ের রাজত্বকালে ভারতে আসেন। আব্দুর রাজ্জাক, নিকোলো কন্টি এনারা দ্বিতীয় দেবরায়ের সময় আসেন এবং নুনিজ অচ্যুত রায়ের সময় ভারতে আসেন। পরবর্তী 10 কোশ্চেনে বলা হয়েছে নিম্নোক্ত কোন বংশটি বিজয়নগরে প্রথম রাজত্ব শুরু করে? অপশন এ তুলুপ, অপশন বি শালুব, অপশন সি আরবিডু, অপশন ডি সঙ্গম। সঠিক উত্তর এখানে অপশন ডি অর্থাৎ সঙ্গম। 1336 খ্রিস্টাব্দে হরিহর এবং বুক্ক নামক 2 ভাই তুঙ্গভদ্রা নদীর তীরে সঙ্গম বংশের সূচনা ঘটান। পরবর্তী 11 কোশ্চেনে বলা হয়েছে সড়ক-ই আজম কে নির্মাণ করেন? অপশন এ বাবর, অপশন বি আকবর, অপশন সি শেরশাহ, অপশন ডি শিবাজি। এখানে সঠিক উত্তর হয়ে যাবে শেরশাহ। সড়ক-ই আজম যেটাকে আমরা জানি গ্র্যান্ড ট্রাঙ্ক রোড হিসেবে, তো এই সড়ক-ই আজম কোথা থেকে কোথা অবধি ছিল? পূর্ব থেকে পশ্চিমে, সোনারগাঁও থেকে পূর্বে, সোনারগাঁও থেকে পশ্চিমে সিন্ধুর থাট্টা অবধি যে লং রোডটি রয়েছে সেটা হচ্ছে গ্র্যান্ড ট্যাঙ্ক রোড। এটা সড়ক-ই আজম নামে পরিচিত। শেরশাহ তার রাজত্বকালে 4টি বৃহৎ সড়কের নির্মাণ করেন, যার মধ্যে এই সড়ক-ই আজম বা গ্র্যান্ড ট্যাঙ্ক রোডটা একটা ছিল, এটা ছিল সবচেয়ে বড়। তারপর ছিল আগ্রা থেকে যোধপুর চিতর অবধি আরেকটা, থার্ডটা হচ্ছে আগ্রা থেকে বুরহানপুর এবং ফোর্থটা হচ্ছে লাহোর থেকে মুলতান। এই 4টি তোমরা মনে রাখবে। পরবর্তী 12 কোশ্চেনে বলা হয়েছে হলদিঘাটের যুদ্ধে মোগল সেনাপতি ছিল? অপশন এ মান সিং, অপশন বি আসফ খাঁ, অপশন সি মহাবত খাঁ, অপশন ডি এ ও বি উভয়ই। সঠিক উত্তরটি হচ্ছে অপশন ডি অর্থাৎ এ ও বি উভয়ই। মান সিং এবং আসফ খাঁ মোগল সেনাপতি হিসেবে 1576 খ্রিস্টাব্দে হলদিঘাটের যুদ্ধে রানা প্রতাপকে পরাজিত করেন। ওকে, মেবারের রানা প্রতাপকে পরাজিত করে মেবার দখল করেন। পরবর্তী 13 কোশ্চেনে বলা হয়েছে নিম্নোক্ত কোন তথ্যটি সঠিক? অপশন এ মুঘল সম্রাট জাহাঙ্গীর বাংলার 12 ভূঁইয়াদের দমন করেন। অপশন বি জাহাঙ্গীর প্রজা কল্যাণের উদ্দেশ্যে দ্বাদশ আইন প্রবর্তন করেন। অপশন সি জাহাঙ্গীর শিখ গুরু অর্জুনকে হত্যা করেন। অপশন ডি সবকটি। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি। জাহাঙ্গীরের আমলের এই ঘটনাগুলি সবগুলোই সঠিক। দেখো, মুঘল সম্রাট জাহাঙ্গীর বাংলায় 12 জন জমিদারকে দমন করেন, যাদের মধ্যে ছিলেন প্রতাপাদিত্য, ঈশা খাঁ এইসব, এবং দ্বাদশ আইন অর্থাৎ 12টি নিয়ম বা আইনের প্রবর্তন করেছিলেন জাহাঙ্গীর প্রজা কল্যাণের জন্য। আর পঞ্চম শিখ গুরু অর্জুনকে জাহাঙ্গীর হত্যা করেছিলেন তার বিদ্রোহী পুত্র খসরুকে সাহায্যের কারণে।
পরবর্তী 14 কোশ্চেনে বলা হয়েছে নিম্নোক্ত কোন ঘটনাটি সর্বপ্রথম ঘটে। অপশন এ খসরুর বিদ্রোহ, অপশন বি আকবরের কাশ্মীর জয়, অপশন সি হলদিঘাটের যুদ্ধ, অপশন ডি দ্বীন-ই ইলাহি প্রবর্তন। ইতিহাসের এই যে বিভিন্ন রকম ঘটনাগুলি রয়েছে, এই ঘটনাগুলি কিন্তু তোমরা খুব ভালো করে তারিখ এবং সাল সহ মনে রাখবে। যেখানে যেখানে তারিখ উল্লেখ আছে তারিখগুলোও চেষ্টা করবে মনে রাখার। বিশেষ করে এসএলএসটির সিলেবাসের যে টপিকগুলো রয়েছে, সুলতানি যুগ, মুঘল যুগের বেশ কিছু জায়গা এবং বিশেষ করে আধুনিক যুগের ক্ষেত্রেও বলবো যে তোমরা চেষ্টা করবে তারিখগুলো একটু খেয়াল রাখার, ইম্পর্টেন্ট যে ইনসিডেন্ট সেগুলোর। আর সালগুলো তো মনে রাখতেই হবে, তা না হলে এই ধরনের কোশ্চেনগুলো পরীক্ষার হলে কিন্তু আটকে যাবে। তো এখানে দেখো, খসরুর বিদ্রোহ হচ্ছে 1606, আকবরের কাশ্মীর জয় হচ্ছে 1586, হলদিঘাটের যুদ্ধ 1576 এবং দ্বীন-ই ইলাহি প্রবর্তন হচ্ছে 1582। তাহলে সর্বপ্রথম ঘটনা কোনটি? হলদিঘাটের যুদ্ধ 1576। ওকে, পরবর্তী 15 কোশ্চেনে বলা হয়েছে পুরন্দরের সন্ধির দ্বারা শিবাজি কয়টি দুর্গ মুঘলদের ছেড়ে দিতে বাধ্য হয়। অপশন এ 35টি, অপশন বি 23টি, অপশন সি 20টি এবং অপশন ডি হচ্ছে 15টি। এখানে সঠিক উত্তর 23টি। 1565 খ্রিস্টাব্দে জয়সিং এবং শিবাজির মধ্যে পুরন্দরের সন্ধি স্বাক্ষরিত হয়। এই সন্ধির দ্বারা শিবাজি তার 35টি দুর্গের মধ্যে 23টি দুর্গ মুঘলদের ছেড়ে দিতে বাধ্য হয়। ওকে, পরবর্তী 16 কোশ্চেনে বলা হয়েছে সলবাইয়ের সন্ধির মাধ্যমে কোন যুদ্ধের পরিসমাপ্তি ঘটে। অপশন এ প্রথম ইঙ্গ মারাঠা যুদ্ধ, অপশন বি দ্বিতীয় ইঙ্গ মারাঠা যুদ্ধ, অপশন সি প্রথম কর্ণাটকের যুদ্ধ এবং অপশন ডি দ্বিতীয় কর্ণাটকের যুদ্ধ। অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর, প্রথম ইঙ্গ মারাঠা যুদ্ধ, যেটা হয়েছিল 1775 থেকে 82। 1782 খ্রিস্টাব্দে সলবাইয়ের সন্ধির মাধ্যমে এই প্রথম ইঙ্গ মারাঠা যুদ্ধের অবসান ঘটে। পরবর্তী 17 কোশ্চেনে বলা হয়েছে সঠিক ক্রমটি উল্লেখ করো। দেখো এখানে কি বলেছে, এখানে কিছু শাসকের নাম দেওয়া রয়েছে উল্টোপাল্টা করে, কোনটা সঠিক আমি এখানে উত্তরটাই বলে দিচ্ছি। দেখো, অপশন ডি হবে সঠিক উত্তর, প্রথম মুর্শিদ কুলি খাঁ, তারপর সুজাউদ্দিন, তারপর সরফরাজ খাঁ এবং তারপর আলিবর্দী খাঁ। ওকে, পরবর্তী 18 কোশ্চেনে বলা হয়েছে অযোধ্যার শেষ নবাব কে ছিলেন। অপশন এ আসফ উদ্দৌলা, অপশন বি সাদাত খান দ্বিতীয়, অপশন সি ওয়াজিদ আলী শাহ এবং অপশন ডি হচ্ছে বেগম হজরত মহল। তো অযোধ্যার শেষ নবাব ছিলেন ওয়াজিদ আলী শাহ। যদি অযোধ্যার শেষ শাসক বলা হতো তখন কিন্তু বেগম হজরত মহল উত্তর হতো, কিন্তু এখানে বলেছে অযোধ্যার শেষ নবাব, তখন কিন্তু ওয়াজিদ আলী শাহ হয়ে যাবে। ঠিক আছে, আর অযোধ্যায় স্বাধীন নবাবীর পতন কে করেছিলেন? সাদাত খান। এটাও তোমরা মনে রাখবে, এই সাদাত খান ফার্স্ট। ওকে, তারপর দেখো 19 কোশ্চেনে বলা হয়েছে 1739 খ্রিস্টাব্দে ভারতবর্ষ কার আক্রমণের সম্মুখীন হয়েছিল। অপশন এ নাদির শাহর, অপশন বি তৈমুর লংয়ের, অপশন সি আহম্মদ শাহ আবদালির, অপশন ডি মঙ্গলদের। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, অর্থাৎ নাদির শাহর ভারত আক্রমণের সম্মুখীন কে হয়েছিলেন? তৎকালীন দিল্লির শাসক ছিলেন মোহাম্মদ শাহ। তাই 1739 খ্রিস্টাব্দে ভারতবর্ষ নাদির শাহের আক্রমণের সম্মুখীন হয়। ওকে, তোমরা মনে রাখবে যে মুঘল সম্রাট ছিলেন মোহাম্মদ শাহ, এটা কিন্তু মাদ্রাসাতেও এসেছে কোশ্চেনটা। ওকে, পরবর্তী কোশ্চেন এবং আজকের শেষ কোশ্চেন হচ্ছে সগৌলির সন্ধি কত সালে হয়েছিল। অপশন এ 1816 খ্রিস্টাব্দে, অপশন বি 1819 খ্রিস্টাব্দে, অপশন সি 1821 খ্রিস্টাব্দে এবং অপশন ডি 1830 খ্রিস্টাব্দে। অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর, 1816 খ্রিস্টাব্দে নেপাল এবং ইংরেজদের সাথে সগৌলি সন্ধি হচ্ছে। প্রথম ইঙ্গ নেপাল যুদ্ধ হচ্ছে 1814 খ্রিস্টাব্দে। এই প্রথম ইঙ্গ নেপাল যুদ্ধের পর 1816 সালে নেপালি এবং ইংরেজদের মধ্যে সগৌলি সন্ধি স্বাক্ষরিত হয়। ওকে, তোমরা একটা প্রশ্নের উত্তর কমেন্টে জানাবে, সগৌলি সন্ধির সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন। ওকে, তো আজকে ছিল মধ্যকালীন ভারতের শেষ ক্লাস থেকে এই টপ 20 কোশ্চেন। আশা করি কোশ্চেনগুলো তোমাদের এসএলএসটির জন্য ভীষণভাবে হেল্প করবে। এগুলো এসএলএসটির স্ট্যান্ডার্ডের কোশ্চেন রয়েছে, এর থেকে বেশি ডিপে আমার মনে হয় পড়ার দরকার নেই।
বেশি ডিপে পড়তে গেলে হয়তো সাধারণ জিনিসগুলো গুলিয়ে যাবে। যদি তোমাদের ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও, তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, এবং যদি তুমি চ্যানেলে নতুন হও তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবে যাতে আমি নতুন কোনো ক্লাস দিলে সবার আগে নোটিফিকেশন তোমার কাছে চলে যায়। আজকের ক্লাসটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। দেখা হচ্ছে নতুন ক্লাসে।